তুমি একটা প্রতারক, একটা খারাপ, একটা ভণ্ড মানুষ। স্বর্ণা, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। ওই প্রতারকের বাচ্চা, তুই আমাকে যন্ত্রণায় রেখে এখানে এই পাগলিটাকে আদর করে ভাত খাওয়াই দিতেছস। তোর মনের স্বাদ আমি পূরণ করতে পারবো না। চিন্তা কর, মরে না। তুমি তুমি বেঁচে আছো, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? কথা বলো, তোমার এই অবস্থা হলো কি করে? 2টা বছর পর তোমার সাথে আমার দেখা, 2টা বছর পর আমি তোমাকে এভাবে দেখবো আমি তো ভাবতেও পারিনি। কথা বলো। এ কি, তুমি কথা বলতে পারতেছো না? আরে বলো, তোমার অবস্থা হলো কি করে বলো। আরে আমি বুঝতে পারছি না, ওই মেয়েটার সাথে ওর কোনো সম্পর্ক তো আছেই। তা না হলে ওই পাগলিটা দৌড়ে পালালো, ও তার পিছন পিছন কেন গেল? মা, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো ওকে অনেক ভালো করে চিনি, ও এরকম মানুষ না। দেখো মা, আমাদের মনে হয় ভুল হচ্ছে, আমরা একটু ওর সাথে কথা বলে দেখি। শোন মা, তুই ভুল বুঝতেছিস। আমি ঠিকই বুঝতে পারছি ওই ছেলের সাথে অবশ্যই ওর কোনো সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে ওর সাবেক স্ত্রী। তা না হলে ওই মেয়েটাকে দেখার সাথে সাথে ও কেন ওর সাথে দৌড়ে আসতে যাবে? না না বাবা, আমাদের সত্যি কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, ও এখানে আসুক, ওর জন্য আমরা অপেক্ষা করি। আর না হলে চলো আমরা একটু সামনে যাই, দেখি, ওর সাথে কথা বলি। না, আর সামনে যেতে হবে না। ওর সাথে যদি সম্পর্কই না থাকতো তাহলে ও পিছন পিছন এভাবে দৌড়ে যেত না। লোকজন দেখার আগে, মান সম্মান নষ্ট হওয়ার আগে আমাদের বাসায় চলে যাওয়াই উচিত। চল বাসায় চল। না মা, কি রে, দাঁড়ায় পড়লি কেন? মারে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। আমিও তো মা, আমি কি বুঝি না তার মেয়ের অবস্থা? আসলে দেখ, এই যে আত্মীয় স্বজন, ভাগ্য ভালো আমরা কাউকে জানাই নাই, 2-4 জন ছাড়া কেউ জানে না। যদি আজকে জানাইতাম, অনুষ্ঠান ধুমধাম করে বিয়ে দিতাম, তাহলে বুঝতে পারছস আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো। তুই পছন্দ করলি ছেলেটাকে, আমরাও তোর পছন্দের গুরুত্ব দিয়ে বিয়েটা দিলাম, কিন্তু কে জানে যে এই সিচুয়েশনে আমাদের পড়তে হবে। মা দেখ, তুই এত কিছু চিন্তা করিস না। শোন মা, ওই ছেলে তোর সাথে এত বড় প্রতারণা করেছে, আমি ওকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। তুই কোনো চিন্তা করিস না। ঠিক বলছো বাবা, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। ও আমার জীবনটাকে অসুখী করে ও সুখে শান্তিতে থাকবে, সেটা আমি কোনোদিনও হতে দিব না। ও আমাকে বিয়ে করার আগে ওর যে আরেকটা বউ আছে, তাও আবার সেই বউটা পাগল, ও আমাকে এই বিষয়ে কিচ্ছু বলে নাই। আজকে ওর জন্য আমার পুরো জীবনটা শেষ। আমি ওকে কোনোদিনও শান্তিতে থাকতে দিব না। ওকে আমি সারা জীবন জেলে রাখবো। মার, তুই এত চিন্তা করিস না, আর এত ভাঙেও পড়িস না। আমরা তো আছি, তোরা তো চিন্তা কিসের? আমরা থাকতে তুই কোনো চিন্তা করিস না। আয় ভেতরে। চল মা, চল ভিতরে চল। প্লিজ তুমি পাগলামি করো না, এখানে একটু দাঁড়িয়ে থাকো, আমি দেখি ভিতরে কেউ আছে কিনা। স্বর্ণা, স্বর্ণা, কি আশ্চর্য ব্যাপার, তোমরা বাড়িতে চলে আসছো কেন? আমি রাস্তায় গিয়ে দিয়ে তোমরা রাস্তায় নেই।
আমরা বাড়িতে চলে আসবো না তাহলে আর কোথায় যাব? আর তুমি কিভাবে সাহস পাও এই মহিলাটাকে নিয়ে আমাদের বাড়িতে আসার? বেরিয়ে যাও এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে। সোনা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো, মানে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব? এসব কেন বলছো? দেখো, আমার মাথা একদম ঠিক আছে। জানো আমি সবচেয়ে বড় ভুলটা কি করেছি? তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এটা ছিল আমার সবচেয়ে মহা বড় ভুল। আমি যদি জানতাম না তুমি এই মহিলাটাকে বিয়ে করে পাগল বানিয়েছো, আর যখন ও পাগল হয়ে গেছে আমাকে প্রতারণা করে বিয়ে করেছো, তাহলে আমি জীবনে তোমাকে বিয়ে করতাম না। তুমি একটা প্রতারক, একটা খারাপ, একটা ভণ্ড মানুষ। সোনা, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক নেই? তুমি এই সমস্ত কথা কিভাবে বলতে পারলে? তুমি আমাকে থাপ্পড় মারলা, তোমার এত বড় সাহস! কি তোর গায়ে হাত তুলেছে? তোমার এত বড় সাহস? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো? একে তো প্রতারণা করে বিয়ে করেছে, তারপরে ওর গায়ে হাত? তোমাকে আমি পুলিশে দিয়ে ছাড়বো। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। তুমি কি জানো আমার মেয়েকে আমি কত আদরে মানুষ করেছি? সামান্যতম ফুলের টোকা পর্যন্ত তার গায়ে পড়তে দেইনি। আর তুমি কিনা আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমার সাহস দেখে তো বাঁচি না। এত স্পর্ধা পাইছো কোথা থেকে? যাও, বেরিয়ে যাও। বাস, আপনাদের আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি। আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার যে এতটা জঘন্য, এতটা খারাপ, আমি আমার নিজের চোখে নিজের কানে না শুনলে নিজেকে বিশ্বাস করাতে পারতাম না। আপনারা না জেনে না বুঝে এই সমস্ত কথা কিভাবে বলতে পারলেন? আচ্ছা, আমরা যদি মানুষটা এত খারাপই হই, বুঝলাম তুমি অনেক ভালো, তাহলে সত্যি কথা বলো, এই মহিলাটাকে কে হয় তোমার, বলো? তোমাদের মতো মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার মতো সময় আমার নেই। আমি এই পাগলিটাকে এই বাড়িতে নিয়ে আসছি, অনেক কথা বলতে চেয়েছিলাম, অনেক কথা বলার ছিল আমার, কিন্তু তোমাদের মুখে তোমাদের কাছে যে সমস্ত ব্যবহারটা আমি পেলাম, এতে আমার বোঝা শেষ। অনেক কষ্ট পেয়েছি আমি। এখন এই মুহূর্তে এই পাগলি মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি একটা প্রতারক, আমি একটা খারাপ, এই খারাপ মানুষের সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও, যাও যাও যাও। আমাদের ভয় দেখা। চলো ভিতরে চলো। আয় শোন না, ভিতরে আয়। স্বর্ণাপা, আপনার কথা মতো আমি ওই বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি ওই পাগলি মেয়েটা আর ওই ভাই একই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, এই কথা এখন কাউরে কিছু বলার দরকার নেই। তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি মালগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে, ঠিক আছে? না না, আমি আসতে পারবো না, আমার কাজ আছে। ওকে। মেয়েকে দেখছো? মেয়েকে দেখবো কোথায়? মেয়ে ঘরে নাই? আরে না, অনেকক্ষণ ধরে তো ওরে দেখতেছি না, রুমের ভিতরে নাই। কোথায় সে গেল, খুব চিন্তা হইতেছে। চিন্তার কি আছে, তুমি ফোন করো। আরে ফোন করব কি, ফোন তো রুমে রেখে গেছে। আর তাছাড়া তো তো আমাকে না বলে কোথাও যাওয়ার কথা না। শোনো, তুমি এত চিন্তা করে নাও, হয়তো কোথাও গেছে, চলে আসবে। তুমি এক কাজ করো, ওই ডয়ারে কিছু টাকা আছে, টাকাটা নিয়ে আসো, যাও। আমি বাঁচি না আমার মেয়ের টেনশনে, উনি আইসে টাকা নেওয়া। আচ্ছা ঠিক আছে, আনতেছি। হ্যাঁ করো, হ্যাঁ করো, নাও, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। প্রতারকের বাচ্চা, তুই আমাকে যন্ত্রণায় রেখে এখানে এই পাগলিটাকে আদর করে ভাত খাওয়াই দিতেছস? তুই কি ভাবছস আমি তোরে ছাইরা চলে আসবো? হ্যাঁ, আমি তোরে ছাইরা দিব এত সহজে? কোনোদিনও না। তুই আমার জীবনটা নষ্ট করছিস, আমাকে প্রতারণা করে ভালোবেসে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করছিস। এখন এই পাগলিটাকে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার করবি, তা আমি কোনোদিনও হতে দিব না। পাগলির বাচ্চা, মন চায় একটা থাপ্পড় দেই। ছি, এই পাগলিটাকে নিয়ে তুই সংসার করবি? তুই এতটা নীচ হয়ে গেছিস? শোন না, তোমার মুখে যা আসে তাই বলতে পারো। আমি তোমার সাথে সংসার করব না। আমি তোমার সাথে সংসার করলে আমার সংসার চলবে না। আমি তোমার সাথে সংসার করলে আমার সংসার চলবে না। আমি তোমার সাথে সংসার করলে আমার সংসার চলবে না।
তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে চর মারছো। তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। তুমি এবং তোমার বাবা মা মিলে আমাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিছো। এখন বলতেছো আমি এই পাগলিকে নিয়ে সংসার করব? এই পাগলি আমার বোন। আমি যখন তোমাকে বিয়ে করে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ করে আমার বোন আমার চোখের সামনে। আজকে 2টা বছর হলো আমি আমার বোনকে হারিয়েছি। এই 2টা বছরে ভাই বোনের কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে ও আমার চোখের সামনে। একটাবার তুমি চিন্তা করে দেখো যে 2 বছর পর যদি বোন পাগলি অবস্থায় ভাইয়ের সামনে আসে, সেই ভাইয়ের অবস্থান, সেই ভাইয়ের মন মানসিকতা কেমন হতে পারে? তোমার সাথে আমি আমার বোনকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। আর যদি না যাও না, আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। যাও বলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি তো জানতাম না যে ও তোমার বোন। তুমি যদি পুরো বিষয়টা আমাকে খুলে বলতা, তাহলে কোনোদিন আমি তোমার সাথে এরকম করতাম না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। ও যে আমার বোন, এই কথাটা বলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেই সুযোগ তোমরা আমাকে দাওনি। যাও, বেরাও বলতেছি, বেরাও। মা, বাবা, কই তোমরা? মা, কিরে স্বর্ণা, কোথায় গেছিলি? মা, আমি তো আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কি? তুই ওই বাড়িতে গেছিলি কিসের জন্য? মা, বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা ওই যে ওই পাগলি মেয়েটাকে ওর বউ ভাবছিলাম না, ও আসলে ওর বউ না, ওর ছোট আপন বোন। তাহলে আমরা তো অনেক বড় ভুল করে ফেলছি। তুমি ঠিকই বলেছ। কোনো কিছু বোঝার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল, কিন্তু আমরা তো কোনো চিন্তা ভাবনা না করেই ছেলেটাকে এত অপমান করলাম। আসলে কাজটা ঠিক হয়নি। চলো আমরা যাই ক্ষমা চাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো। চলো আমরা গিয়ে ক্ষমা চাই। চল মা। চলো মা, আসো বাবা। সোহেল, সোহেল, কি ব্যাপার? তুমি আবার আমার বাড়িতে? আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি বলেই তুমি তোমার মা বাবাকে সাথে করে নিয়ে আসছো আমাকে অপমান অপদস্থ করার জন্য। আমাকে এত অপমান করার পরেও কি তোমাদের স্বাদ মেটেনি? বিশ্বাস করো, আমরা তোমাকে অপমান করার জন্য এখানে আসি নাই। আমরা মানে আমার বাবা মা, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। কারণ আমরা না জেনে না বুঝে তোমাকে অনেক অপমান করেছি। তার জন্য আমরা তোমার কাছে লজ্জিত। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ বাবা, আমার মেয়ে যে কথাগুলো বলছে একবারে সত্যি কথা বলছে। আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আসলে কোনো কিছু না জানে শুনে কোনো কথা বলা উচিত না, কিন্তু আমরা বুঝতে পারি নাই। রাগের মাথায় কি থেকে কি বলছি, তোমার অনেক অপমান অপদস্থ করছি, এমনকি বাসার থেকেও বের করে দিছি। বাবা, আমরা অনেক ভুল করছি, আমরা আমাদের ভুলগুলো স্বীকার করতেছি। আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও। তোমার শাশুড়ি ঠিকই বলেছে। শোনা, আমরা মুরব্বী মানুষ, আমরা কি একটা ভুল করতে পারি না? না জানি শুনে একটা ভুল করছি। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, এখন আপনাদের কথা শুনে আমার রাগ অভিমান যা ছিল সবকিছু একদম ভুলে গিয়েছি। আমার কোনো রাগ অভিমান নেই। আসলে আমার বোন আজকে 2 বছর হয়ে গেল, আমার সাথে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে 2 বছর পর আমি আমার বোনকে দেখে আমি নিজেই কেমন যেন হয়ে গেছি। আমি আসলে বোঝাতে পারবো না আমার বোনকে দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। তুমি কোনো চিন্তা করো না, তোমার পাগলি বোনটার দায়িত্ব এখন থেকে আমার ঘাড়ে। আমি ওকে ভালো করার যথেষ্ট চেষ্টা করব। হ্যাঁ বাবা, আমার মেয়ে যখন তোমার পাগলি বোনটার দায়িত্ব নিচ্ছে, ওকে এই সুযোগটা দাও। এই সুযোগ থেকে অন্তত আমার মেয়েটাকে বঞ্চিত করো না। আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। আমি সারাক্ষণ কাজে কর্মে থাকবো। আমার পাগলি বোন এই বাড়িতে থাকবে, তাকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষ লাগবে। আর সেই মানুষটা হিসেবে যখন তুমি দায়িত্ব নিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আব্বা আসেন, ঘরে চলেন, ঘরে চলেন। আচ্ছা, ঠিক আছে। আরে আরে, কি করো কি করো? তুমি বালিশের চাদর, তারপর বালিশ কভার, এগুলো নিয়ে কোথায় যাইতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো, দেখো, তোমার মাটিতে শুইতে হবে না। এগুলো আমি গোছাইছি না, এগুলো আমি আবার গোছাবো। তোমার ক্ষুধা লাগছে তাই না? চলো আমি তোমার খাওয়াই দিই।
আচ্ছা তোমার ঘুম পাইছে তাই না? আমি আগে তোমার খাওয়াই নেই, তারপর তুমি ঘুমায় যাইও। চলো। হ্যাঁ হ্যাঁ, পাগলামি কর না, আসো। আচ্ছা, আমার খুব ক্ষুধা লাগছে, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করবো না তো কি করব? তোমার বোন জানো আমাকে সারাদিন কি অত্যাচারে রাখে? আমি ঘর দুয়ার সবকিছু গোছাই, ও যায় আবার সবকিছু আওলায় ফেলে। আর আমি যদি কিছু বলি, ও আমাকে মারধর করা শুরু করে। দেখো ও আমার হাতগুলোরে কি করছে খামচাইয়া। আমি আর তোমার বোনের এই জ্বালা আর সহ্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো? দেখো, আমার বোন তো সুস্থ মানুষ না, সে তো অসুস্থ, একজন পাগল। তাই বলে তুমি এভাবে রাগ করে থাকবে? প্লিজ তুমি ওর একটু বোঝাও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে। শোনো, পাগলকে যদি বোঝানোর পরে সে ঠিকই হয়ে যাইতো, তাহলে কেউ তাকে পাগলি বলে ডাকতো না। তোমার কথা সবই ঠিক আছে, এখন আমি তো ওর ভাই, আমি তো চাইলেই আমার বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারি না। তুমি চাইলেও এই বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারো না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আমি যদি তাকে ঠিকঠাক মতো চিকিৎসা করাই, সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে আমি তাকে চিকিৎসা করাবো। প্লিজ, আমি তোমার স্বামী হয়ে তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, প্লিজ অন্তত আমার কথা একটু রাখো। দেখবা 2-4-5 দিন পর ও যখন বুঝতে পারবে আমি ওর ভাই, তুমি ওর ভাবি, এই বাড়িটা ওর, তখন তোমাকে এত জ্বালাতন করবে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, আমি কত কষ্ট কইরা সোফাগুলা গুছাইলাম, পুরো ঘরটা গুছাইছি, আর তুমি সবকিছু আলাই কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার এই পাগলামি না দিন দিন অনেক বাড়তেছে। আমি আর এই সব কিছু মানতে পারতেছি না। আমি তোমার ভাইয়ারে বলছিলাম যে তোমার আমি সুস্থ করে তুলবো, কিন্তু তোমার মধ্যে যে সুস্থ আর কোনো লক্ষণই তো আমি দেখতে পারতেছি না। তুমি আসলে পাগলি নাম্বার 1। আরে আরে কি করতেছো? পাগলি একটা। করছে আমার হাতগুলারে খামচায়া, পাগলিটারে নিয়া। না, আমি আর এই সংসার করতে পারবো না। আমি আজকে আমার মারে ফোন দিব। হ্যালো মা, আমি এ বাড়িতে ভালো নাই। না, তোমার জামাই কেন আমারে মারবে, কিন্তু ওর ছোট বোন ও ঠিকই আমার গায়ে হাত তুলতেছে। জানো, ওই পাগলিটা দিনে রাতে এত অত্যাচার করতেছে, ওর জ্বালাতন অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না মা। কি বলতেছিস? কেন, কি করে? শোনো তাইলে, আমি ঘর দর গুছায় রাখি, ও আইসা ওগুলো আবার আওলায়। আমি যদি কিছু একটা বলি জানো মা, ও আমার মারধর করা শুরু করে দেয়। আর ওর ভাইরে বলে মানায় চলো। কতদিন এইসব মানায় চলা যায় বলো মা? আমার আর সহ্য হইতেছে না, আমি এখানে থাকতে পারবো না। তোমরা এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে নিয়ে তোর বাসায় আসতেছি, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে? এত বড় সাহস, হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত তুলে ওই পাগলি। একবার যায়নি ওই বাড়ি, ওই পাগলিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার মেয়ের গায়ে হাত না। কিরে স্বর্ণা? মা, তোমরা আসছো খুব ভালো হয়েছে। দেখো ওই পাগলিটা আমার কি অবস্থা করছে। সর্বনাশ! এই পাগলিটা তোর ওপর এত অত্যাচার করছে তুই কিছুই বলিস নাই? ওই যে মানুষ বলে না, পাগল যে পাগলই থাকে, পাগলকে নিয়ে কোনোদিন সংসার করা যায় না। হ্যাঁ মা, আমি আর এই সংসার করব না। আমি এই সংসারের জ্বালা আর অশান্তি, এই পাগলিটার অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে চলো মা। না না মা, স্বামী সংসার ছেড়ে যেতে হবে না। আমি যখন আসছি তুই কোনো চিন্তা করিস না। আমি 2 দিন না, প্রয়োজনে 4 দিন থেকে এর একটা ব্যবস্থা করেই যাব। শোন,
পাগলি মানুষ নয়, একটু কিছু করছে তাতে কি হয়েছে? হ্যাঁ তুমি থামো তো। হ্যাঁ, পাগলি মানুষ কেন আমার মেয়ের উপরে এরকম করে অত্যাচার করবে? আরে একদিন তো আমার মেয়েটাকে মেরেই ফেলবে। ওর দেখাশোনার দায়িত্বটা তো ওরই। তাই কি হয়েছে? তাই বলে কি সব বিসর্জন দিবে? কখনো না। তুমি এত বেশি বুঝো না। একটা কাজ করো, তুমি বাসায় যাও। বাসায় আবার খালি রাইখে আসছি, কোন সময় আবার কোনো অঘটন ঘটে যায়। আমি মেয়ের কাছে থাকি, সময় সুযোগ বুঝে আমি তোমাকে ফোন দেবো, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে। চল মা, ঘরের ভিতর চল। পাগলিটা কই? ঘরের ভিতরেই আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে চল। চল। ভবের পাগল হইছে? হ্যাঁ, এই হারামজাতি, নাম নাম এনে নাম। হ্যাঁ? ভবের পাগল হইছস? এই কি করতেছিস? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। এই আমার মেয়ের যে মারছস, হ্যাঁ, আমার মেয়ে কেমন কেমন ব্যথা পাইছে? কেমন ব্যথা পাইছে? কি করতেছিস? এসব ওরে মারতেছ কেন? আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। তোর শরীরে কত দাগ বসাইছে, একবার চিন্তা করছে যে এইগুলো যে করছিস তুই কত কষ্ট করছিস? এই, একটা একটা, হ্যাঁ, মনে মনে হচ্ছে কি, মনে হচ্ছে ধৈর্য 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 ধরে সেইভাবে মেরে ফেলাই। এই আমার মেয়ের আর মারবি 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 আমার মেয়েরে বল? পাগলামি একটা শিক্ষা দা দিব আমি। মা থামো, হইছে আর মাইরো না। এই বল, ভবিষ্যতে আমার মেয়ের গায়ে হাত দিবি? আমার মেয়ের সামনে আসবি? আমি যাবো, দিব দিব, হ্যাঁ আমি যাবো। পাগল, হ্যাঁ, ভবের পাগল হয়েছে, মনে হইতেছে কিছুই বোঝা না। সব বুঝো আর তুমি পাগলামি করে আমার মেয়ের গায়ে হাত তোলো। তুমি জানো আমি কি? আমার মেয়ের গায়ে যদি আর একটা দিন তুই হাত দিছস না, তোর হাত দুটো আমি মুছে এমনি করে ভাঙে দেবো, কিন্তু বলে দিলাম। যা 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 বলতেছি, উঠে না, তাও উঠে না। যা যা দূর হ। তুমি ওর মারলা কেন? ও যদি ওর ভাই আসলে এগুলো বলে দে তখন কি হইব? তুই কি পাগল? হ্যাঁ, তুই কি পাগল? তোর মাথায় কি কোনো ঘিলু নাই? আরে ও তো কথাই বলতে পারে না। আর তাছাড়া তোরে যে মারছে তোর হাতে দাগ আছে, আমি জোরে মারছি, ওর হাতে কোনো দাগ আছে? এই যে হাত দিয়ে যে চোটটা মারলাম, গালে কি 5 আঙ্গুলের দাগ আছে? কোনো প্রমাণ নাই। তাহলে ঠিক আছে চলো। শোন, যে 2 দিন আমি তোর বাসায় থাকবো, কিভাবে কি করতে হবে আমি ভালো করেই বুঝি। তুই এত চিন্তা করিস না, এই পাগলটাকে শায়েস্তা আমি ঠিকই করবো। চল। এই বৈশা বৈশা কাঁদতেছস? হ্যাঁ, কিছুই তো দেয়নি এখনো। এখনো তো কিছু দেয় নাই। হ্যাঁ, ভেঙে ফেল। তুমি এগুলো কি শুরু করছো? বাইরের যদি কেউ আশেপাশে কেউ যদি দেখে ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাব, সমস্যা হয়ে যাবে অনেক। যা করার ঘরে নিয়ে করতে হইব। তুই তো ঠিক বলছস। আবার আবার আমার দে, হ্যাঁ, প্রমাণ রাখা যাবে না। চল ঘরে নিয়ে যাও, এমন ছেঁচা দেব না আমি, হ্যাঁ, বাপের নাম ভুলে যাবে। চল 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 চল। আরে বাবাজি বইলো না, এই সকাল থেকে খাওয়ার জন্য এত করতেছি, জোর জবরদস্তি করে দেখো না, খাই না, না খেলে শরীর খারাপ হবে না বলো তো? আম্মা আপনি কখন আসছেন? এই তো বাবাজি, আমি সকালে আসছি। সকাল থেকে দেখি আমার মেয়ে ওরে নিয়ে সেই তাফালিং করতেছে, কিছুতেই শোনে না। মায়ের ধরে আমার মেয়েটার শেষ করছে। আমি চেষ্টা করতেছি, তাও পারতেছি না। বাবা দেখো আমার সাথে কেমন করে। আচ্ছা ঠিক আছে, আমি যখন আসছি আমি চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। ওরে নিয়ে যান। আচ্ছা ঘরে নিয়ে যান। চলো 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 ঘরে আরে চলো চলো, তোমাকে আমি আরে সুন্দর করে আসো। খাওয়াই দিব। চলো চলো চলো। দেখছো? আরে বাবা কি বোঝাও জানো, সকালে একটু খাওয়াইতে গেছি, দেখে আমার গলা পেছে টিভিটা ধরছে, সেইটাই তোমার বুঝাইতেছে। দেখো এই উনি আমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ির সাথে এমন ব্যবহার কেন করতেছো? এই চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর মতো আশ্রয় দিস। দেখছো দেখছো কেমন করতেছি? আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, তুমি খাবার বলো আর প্লেটে করে খাবার নিয়ে আসো, আমি নিজে হাতে মিমকে খাইয়ে দিচ্ছি। আরে বাবা যে তুমি কেন খাওয়াইতে যাবা? আমরা নাই? তুমি সারাদিন পরিশ্রম করে আসছো, তুমি শান্তি মতো কয়টা খাও। আবার তো দোকানে যেতে হবে তাই না? ওকে খাওয়াইতে হচ্ছে না, আমি আছি, আমি ওকে সুন্দর মতো খাওয়াইতে পারবো, খাওয়াই দেবো। তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক বলতেছে।
তুমি হাত মুখ ধোয় না, আমি তোমার খাবার বাড়তেছি, আর ওর খাবারটা আমি মার কাছে দিয়ে যাই, মা ওকে সুন্দর করে খাওয়াই দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ চলো। করো, হ্যাঁ কি বুঝাও? তুমি কথা বলবা, আওয়াজ করবা, তোমার আমি জম্মের ভাত ডাইল দেখাবো। হ্যাঁ আমারে কামড় দাস যদি কথা কর, চুপ, একদম চুপ। এখনো আসে না কেন? কি জানেন, আমার আর ভালো লাগতেছে না। কি ব্যাপার সোনা, এইভাবে মন খারাপ করে বসে আছো? আম্মা, আপনি মন খারাপ করে বসে আছেন, কি হয়েছে? কি হয় নাই বাবা, এই যে তোমার পাগলি বোন, তোমার পাগলি বোনের অত্যাচারে আমার মেয়েটা তো জীবন শেষ হয়ে গেছে। কোন সময় যেন আমার মেয়েও পাগল হয়ে যায়। আজকে সকাল থেকে আমি এই বাড়িতে আসছি, তোমার বোনের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই যে আমার মেয়ে, যাকে কিনা আমি এত আদর যত্নে মানুষ করছি, কখনো কষ্ট কি আমি বুঝতে দেইনি তাকে, কিন্তু তোমার বাসায় এসে তোমার পাগল বোনের অত্যাচারে আমার মেয়ের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি আম্মা, কিন্তু কি করব বলেন, এছাড়াও তো কোনো উপায় নেই। আচ্ছা, তোমার তো কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, প্লিজ মানে এইভাবে আর কটা দিন মানিয়ে নাও না, সবকিছু ঠিক হয়ে যাবে। শোনো, আমি না আর মানায় নিতে পারবো না। এই যে মা আমাদের বাড়িতে আসছে না, আমি সিদ্ধান্ত নিছি আমি কয়টা দিনের জন্য আমার বাপের বাড়ি বেড়াতে যাব। ওইখান থেকে বেড়াতে আইসা তারপর আমি তোমার বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। ও কি ঘুমাচ্ছে নাকি? তোমার বোন তো খাওয়া আর ঘুমানো, এই দুটোই বুঝে, ঘুম পাড়তেছে। আচ্ছা আমি আমি দেখছি। আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি মা? এই যে তুই আমাদের বাসায় যাবি, 10 দিন 12 দিন হয় 15 দিন থাকবি, কিন্তু তারপর তো এই বাসায় তোরে আসতে হবে, আর এই সিচুয়েশন গুলোই তোকে মেনটেন করতে হবে। লাভ কি? তার চেয়ে বরং শেষ করে দিই। না মা, তুমি এগুলো কি বলতেছো? ওরে শেষ করে দিই মানে? মেরে ফেলবো সেটাই বুঝাচ্ছি। না মা, ওরে মেরে ফেললে সোহেল আমারে কি বলবে? আল্লাহ, এটা কি পাগল? হ্যাঁ, সোহেল জানবে কিভাবে? আমি কি এমন ভাবে মারবো? আমি তো ছলে বলে কৌশলে মারবো, যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। সোহেল কিচ্ছু বুঝবে না, ভাববে ওর বোন পাগল, হঠাৎ করে মারা গেছে। না মা, আমি তারপরে বলে কি, ওকে মারার দরকার নেই, আমি কয়দিন একটু ঘুরে আসি, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। বেশি বুঝিস না, একটা কাজ কর, তোর বাবাকে ফোন দে, ফোন কর। এই যে এখানে আছে, আসতে বল। হ্যালো বাবা। ওইভাবে দাঁড়াই থাই করা, অন্তত এইটুক কাজ করে আমার উদ্ধার করো, দেখো আশেপাশে থেকে কেউ আসে কিনা। এই তুই দাঁড়াই রিসার্চ কর। কি কিছু খাইতে মন চায়? মরার আগে মানুষ বলে কত কিছু খাইতে মন চায়। হ্যাঁ, তোর কিছু খাইতে ইচ্ছা করে? বুঝছি, তোর বইলে কোনো লাভ নাই, তোর মনের স্বাদ আমি পূরণ করতে পারবো না। কত চিন্তা কর, মরে না। এই মেয়ে, সবকিছু ঠিকঠাক করে দিবি, যা শিখে যা, শিখে যা। মরে গেছে, আমরা কিছুই জানি না। না না না, আমরা কিছু জানি না। মিম, বোন আমার, এই মিম, মিম।
কথা বল, কথা বল বোন, বোন কথা বল। আমার সাথে তোর অনেক কথা ছিল না, অনেক কথা বলার ছিল আমাকে, কিন্তু তুই বলতে পারিসনি। আমি আমি কত স্বপ্ন দেখছিলাম, আমি তোকে চিকিৎসা করাবো, আমি তোকে আবার সুস্থ করে তুলবো, তুই আমাকে ভাই ভাই বলে ডাক দিবি, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হলো না। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে তুই চলে গেলি। এই মিম, 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 তুই কথা বল। এই দেখ, আমার দিকে একটু দেখা, আমি তোর ভাই চলে আসছি, 2টা বছর পরে আমি তোকে আমার কাছে নিয়ে আসছি। স্বর্ণা, আমি যখন বাড়ি থেকে চলে গেলাম তখন দেখলাম ও পাগলামি করতেছে, ও এইভাবে চলে যাবে সেরকম সিচুয়েশন আমি তো দেখিনি, আমি দেখে যাইনি, আর সেরকম কোনো পরিস্থিতিও ছিল না, কিন্তু হঠাৎ করে এরকম কি করে হলো? মা, মা, আপনি চুপচাপ আছেন কেন? কথা বলেন। বাবা, আমরা তো অন্য রুমে ছিলাম, হঠাৎ করে ওর এই রুমের থেকে ছাট পড়ার শব্দ শুনি, দৌড়ে আসি, আসার পর দেখি ও সেই খিচন খিচাইতেছে। দিশে বিশে না পায় আমি হাতে পায়ে তেল ঘষি আর ও মাথায় তেল দেয়। তারপর আমরা কিছু বোঝার আগে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। বিশ্বাস করো বাবা, আমরা বুঝতেই পারি নাই যে ও আমাদের ছেড়ে চলে যাবো। মা যা বলছে, আমরা তো এই ঘরে ছিলাম না, আমরা ছিলাম অন্য ঘরে। আয়সা দেখতেছি ও অনেক লাফালাফি করতেছে, ওর খিচানি উঠছে। মা আমারে বললো যে ওর মাথায় তেল দে, আমি দিলাম। আমরা অনেক চেষ্টা করছি জানো, কিন্তু হঠাৎ কইরা ও একদম নিস্তেজ হয়ে গেল। আমি তোমার ফোন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওর এই অবস্থা দেখা তোমার যে ফোন দিব সেই কথাই আমার আর মনে ছিল না। বাবাজি, কাইদে আর কি লাভ কর, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে তো আমাদের কোনো হাত নাই। আর যেহেতু মারাই গেছে, আমি বলি কি আর বেশি দেরি করার দরকার নাই। কি বলো তুমি? শোনো বাবাজি, তুমি কান্নাকাটি করো না, মানুষ মাত্র মরণশীল, যেহেতু মারা গেছে একটু তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থাটা করে ফেলাও। তুই এইভাবে চলে যাবি আমি ভাবতেও পারিনি। বাবাজি তুমি শান্ত হও, কান্না করে না বাবাজি। সোহেল বাবাজি, শোনো একটা কথা বলতেছিলাম। 4 দিন তো গত হয়ে গেল, এখন আমরা একটু বাড়িতে যাইতে চাচ্ছি। দেখো বাবা, অনেক দিন ধরেই তো এই বাড়িতে আছি, নিজেরও তো বাড়ি ঘর আছে, কতদিন এভাবে থাকা যায়? বুঝতেছি যে তোমার মন খারাপ, সবই বুঝি, কিন্তু এভাবে তো এইখানে থাকা ঠিক না। বলি কি, তোমাদের যেহেতু মন খারাপ, তুমি আর স্বর্ণা দুজনে না হয় আমাদের সাথে চলো, আমাদের বাসায় কয়েকটা দিন থেকে আসলে পরে তোমার ভালো লাগবে। না বা, এখন এই মুহূর্তে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, এমনকি স্বর্ণাকেও যেতে দেবো না। 2-4-5 দিন যাক, আমি এবং স্বর্ণা আপনাদের বাড়িতে গিয়ে বেরিয়ে আসবো। আর আপনারা যখন যেতে চাচ্ছেন আপনারা যান। মা স্বর্ণা, তুই সোহেলের খেয়াল রাখিস, ঠিক আছে? আর কোনো টেনশন করিস না। তো চলো আমরা উঠি। স্বর্ণা, মন খারাপ করিস না, যখন খারাপ লাগবে ফোন দিস। আর বাবা, বুঝই তো তোমার মন খারাপ, ও ছোট মানুষ, ওরও মনটা খারাপ। খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর যখনও যেতে চায় নিয়ে যাই, ঘুরে এসো। তুই কোনো চিন্তা করিস না, সোহেলের খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা চলো, আমি তোমাদের আগে দিয়ে আসি। তো বাবা আমরা আসি। এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেল। যে বিপদটা আমাদের ঘাড়ে চেপেছিল সেই বিপদটা শেষ। এখন সুন্দর করে সংসার কর। আর দেখছস তো কি সুন্দর করে আমরা গল্পটাকে, মানে পুরো যে নাটকটা করছি, ধামাচাপা দিয়ে দিলাম। সোহেল একটু পরিমাণও আমাদের সন্দেহ করে নাই, নাকি? হ্যাঁ, আমার মেয়ে বলে কথা, মেয়ের জন্য দায়িত্ব তো আমাদেরই। এই পাগলিটা কি যন্ত্রণা করছিল, আর তোমার মাথায় যে বুদ্ধি,
তুমি যেভাবে ছলে বলে কৌশলে কাজটা করলা, আমি তো আশ্চর্য হয়ে গেছি গা। আমি যে ভয় পাইছিলাম না জানি কি হয়ে যায়। শোন, তুই আর কোনো চিন্তা করবি না, এখন সোহেলের সাথে সাথে থাকবি, পরে যেভাবে হোক ম্যানেজ করে সংসারটা সুন্দরভাবে করবি। কোনো প্রকারে যেন এই কথা কোনোভাবে ফাঁস না হয়, ঠিক আছে? আর করবো না কেন? ওই পাগলিটা আমার মেয়ের কি কম যন্ত্রণা দিছে? হ্যাঁ, সব সময় আমার মেয়ের পিছনে লাগে রয়েছে। ওই পাগলিটার জন্য আমার মেয়ের সংসার অশান্তি, সেটাকে আমি মা হয়ে দেখতে পারি? হাজার হলেও আমি ওর মা। আমি চাই আমার মেয়ের সুখে সংসারে কখনো যেন আগুন না লাগুক, আমার মেয়ের সুখে শান্তিতে সংসার করুক। এই জন্যই তো শেষ করে দিছি, একদম উচিত কাজ করছি। কিন্তু হ্যাঁ, ভুলে ভালেও এটা কিন্তু সোহেলকে তুমি বলো না মা, কারণ সোহেলকে তো তুমি আবার অনেক ভালোবাসো। দেখা যাচ্ছে যে ভালোবাসার তালে তালে তুমি সব বলে দিছো, তাহলে কিন্তু সর্বনাশ। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি কেন এই কথা বলবো সোহেলকে? আমি কি নিজের বিপদ নিজেই ডাইকে আনবো? শোনো বাবা আর মা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যদি আজকে না থাকতা, তাহলে আমার উপর থেকে এই ঝামেলা, এই বোঝা জীবনও শেষ হইতো না। আজকে তোমাদের জন্যই এই পাগলিটাকে আমি শেষ করতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে মা। আমি তোকে মারতে চাইনি, কিন্তু যখন দেখলাম যে সেই মেয়ে আমার মেয়ের গায়ে মানে শরীরে জখম করছে, তখন আর রাগ মাথায় রাখতে পারিনি। ঠিক করছে, একবার শেষ করে দিছি। তবে শোন, এই কাজটা করার পিছনে তোর মার অবদানটা হলো বেশি। কথা বলছিস, আমি তো পরে এসে শুধু সহযোগিতাটা করলাম আর কি। তবে মা শোন, সাবধানে থাকিস। তাহলে চলো, এনে তারে গল্প করবা, লজাই। আর শোন, সোহেলের দিকে খেয়াল রাখিস, আদর যত্ন করিস, যাতে কোনোভাবেই ও বুঝতে না পারে যে ওর পাগলি বোনের মৃত্যুর পিছনে আমরা দায়ী। এখানে আমাদের হাত আছে, বুঝতে পারছস? আচ্ছা চলো চল। চলো চলো। দাঁড়ান। কি ব্যাপার জামাই? তোমাকে তো আমরা বলেই আসলাম, হঠাৎ আবার আমাদের দাঁড়াতে বললে? জামাই মানে আমাদের সাথে যাইবো। এই শোন না, তুই যা ব্যাগটা গুছাই নিয়ে আয়, জামাই আমাদের সাথে যাইবো তো। তুমি যাবে, আমাকে আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাপড় চোপড় গুছাই নিয়ে আসি। দাঁড়াও, তোমার আর কোথাও যেতে হবে না। তুমি যখন আমার ঘর ছেড়ে চলে আসছো, এটাই তোমার শেষ আশা। ভুলেও তুমি আমার ঘরে যাওয়ার চিন্তা ভাবনা করো না। আপনারা কি করে পারলেন? আপনারা কি করে পারলেন একটা মানুষকে খুন করে এই বাড়ি থেকে খুব হাসতে হাসতে চলে যাচ্ছেন? আপনাদের ভিতরে একটু ভয় ডর কোনো কিছু কাজ করতেছে না? আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? আমি কিছুই বুঝতে পারিনি? আমি আপনাদেরকে কিছুই বলবো না। যা করার আইন আদালত করবে। বিচার যদি করতে হয়, আদালত আপনাদের বিচার করবে। আমি তোমাকে ভালোবেসে আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি। তুমি আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার মানুষ। তুমি আমার বোনকে যখন মারলে, আমার বউ হিসেবে তোমার বিবেকে একটু বাধা দিল না যে আমি কি কাজটা করতে যাচ্ছি, আমি কত বড় অন্যায় করতেছি? একটা মানুষ মানুষকে খুন করে এত শান্তিতে থাকতে পারে, যে শান্তিটা আমি তোমার মধ্যে পাচ্ছি? বাহ, খুব ভালো করছো। কিন্তু আজকের পর থেকে তোমাদের জায়গা তো জেলখানায়। দেখো, তুমি আমারে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমার বোনকে মারতে চাই নাই, কিন্তু মা বললো আমি যদি তোমার বোনকে না মারি তাইলে আমার সারা জীবন কষ্টে কাটবে। আমি বাধ্য হইছি তোমার বোনকে মারতে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমাকে ক্ষমা করব না। আমার যে কি কষ্ট হচ্ছে সে একমাত্র আমিই জানি। অন্তত তুমি তো ভালো করে জানো যে আমি ভাই হিসেবে কতটা কষ্ট পেতে পারি। আপনাদেরকে আমি কতটা আপন ভেবেছি জানেন? আমার বোনের বয়স যখন 8 বছর, আমার বয়স যখন 12 বছর, তখন আমি আমার বাবা মাকে হারাই। আমি আমার বোনকে কতটা কষ্ট করে বড় করছি, মানুষ করছি, সে একমাত্র আমি জানি। এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটার সমস্ত আমার ঘামের টাকায়, আমার কষ্টের টাকা উপার্জন করা বাড়ি। আমার বোনটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি আমার বোনটাকে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। আমার বোন অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমি মেনে নেইনি। আমি মেনে না নেওয়ার কারণে আমার বোন বাড়ি থেকে পালিয়ে যায় সেই ছেলের হাত ধরে। কিন্তু তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমার বোন মানসিক রোগী। সে পাগল হয়ে 2টা বছর পরে আমার বোন আমার চোখের সামনে আসলো। আমি আমার বোনের আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমার বোন আমার সামনে আর কোনোদিন আসবে না। কিন্তু 2টা বছর পর যখন আমার বোন আমার সামনে পাগল অবস্থায়, ভাই হিসেবে আমার কতটা কষ্ট লাগছে সে একমাত্র আমিই জানি। আমার মা নেই, বাবা নেই। আমি আপনাকে বাবা ভেবেছিলাম,
আমি আপনাকে মা ভেবেছিলাম। আপনারা আমার বাবা হয়ে মা হয়ে আমার নিজের বোনকে মারতে এতটুকু কষ্ট হয়নি আপনাদের? নিজের মেয়ের সুখের জন্য অন্য একজন মেয়েকে মারতে এতটুকু বিবেক আপনাদের বাঁচেনি? হ্যাঁ, আমার বোন তো অন্ধকার কবরে শুয়েই আছে, আপনাদেরও আমি শোয়ার ব্যবস্থা করতেছি। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে থানা। এই দাঁড়া, তুই গেলি আর চলে আসলি, এত তাড়াতাড়ি তো আমার পোলার খাওয়ানোর কথা না, এত তাড়াতাড়ি হলো কেমনে? আম্মা, আমি খাবার দিতে যাওয়ার সময় মাঠের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছি। খাবার পড়ে নাই, কিন্তু কলসির পানি পড়ে গেছে। আম্মা, আপনি তো দেখতেছেন আমার শরীরটা অসুস্থ, তারপর আপনি আমার দিয়ে খাবার নিয়ে পাঠিয়েছেন। ওই খাবার বন্যা আমার কইলো ওর নাকি ছোট বাইরে দিব, এই লেগে আমি খাবার ওর কাছে দিয়ে চলে আসি। এই হারামজাদা, হ্যাঁ, তোরে যে আমি দিন বইরে এত খাউন খাওয়াই, সেই খাউনটা যাই কোন জায়গায়? খাওয়ার সময় তো কম খাস না, আর কোন কাজে করলি তোর শরীর দুর্বল হয়ে যায়, তুই পইরা যাস, না একটা না একটা অঘটন ঘটাস। এই হ্যাঁ, তোর হয়েছে ডাকি কাম কাজে মন বসে না? এই সংসার থাকতে গেলে যে কাম কাজ কোন লোক জানোস না, জানোস না? আম্মা, আপনি চোখ দিয়ে দেখতে পাইতেছেন আমি অসুস্থ, আমার শরীরে একটু শক্তি নাই। আমার মাস পড়ছে, আমার যে কোনো সময় ডেলিভারি হইব। আপনি তো বুঝেন একটা গর্ভবতী মহিলা শেষ সময় কতটা কষ্ট হয়। এই সময় আপনি আমারে দিয়া বাড়ির সব কাম কাজ করান, কামে একটু ভুল হইলেই গায়ে হাত তুলেন। আমি সুস্থ হইলে পরে তো কাম করবই আম্মা। আমার ডেলিভারি হওয়া পর্যন্ত আপনি ধৈর্য ধরেন, এখন আমার একটু অবসর দেন আম্মা। আমার জ্ঞান দেশ, হ্যাঁ? এই পুয়াতে আমি হই নেই? আমি কি দুইটা বাচ্চা পয়দা দেই নেই? আমার সময় আমি অনেক কাজ করছি, যখন ডেলিভারি হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত কাজ করছি, আর তোরা পারস না? হ্যাঁ, এই তোদের হয়েছে কি? তোরা তো খালি সুতা খুঁজোস যে এই পারুম না ওই পারুম না, খালি কাজের রুচিলে খুঁজোস না? ওই তোর যে আমি এত ভাবে অত্যাচার করি, তারপর তো তুই এই বাড়ির থেকে সরস না। তোর হয়েছে ডাকি? কি চাস তুই কত দেই? আমি কিছু চাই না, আমি শুধু আমার স্বামীর বাড়িতে একটু জায়গা চাই আম্মা। আমার স্বামী এই বাড়িতে নাই আম্মা, কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি। আপনার কাছে এসে হাত জোর করতেছি আম্মা, আপনি আমার এই বাড়িতে একটু ভালো মতো থাকতে দেন। আপনার এই নাতির দিকে তাকাই হইলেও একটু থাকতে দেন আম্মা। যে বাড়িতে আমার পোলা নাই সে বাড়িতে তোর কোনো অস্তিত্ব নাই। যা, কাপড় ভিজাই রাখছি, কাপড়গুলো ধুয়ে দে। যা যা দিছি, যা। দুই চোখ পাইতে দেখবার ইচ্ছা করে না আমার। মাহফুজ ভাই, আপনার জন্য ভাত নিয়ে আসছি, আসেন খেয়ে নিন। এই ফাইজলামি করার আর জায়গা পাস না না? আমি গিয়া তোর হাতে খাবার খাই, আর এলাকার মানুষ যাই না যাক, তোর লগে আমার পিরিত আছে। ফাইজলামি করিস না, যা। আর তুই আমার খাবার আনতে যাবি কেন? আমার খাবার আনার জন্য আমার বাড়ি থেকে লোক আসবো। আরে ভাই, পিরিতের কথা বাদ দেন, ভাত নিয়ে আসি, আগে খেয়ে নেন, পেটটারে ঠান্ডা করেন। আচ্ছা, তোমার এনে আইতে কইছে কে? খিদায় আমার পেটটা চুচু করতেছে। এখন আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তুমি যাও, সন্ধ্যার পর তোমার সাথে দেখা হইব। তুমি কি এখানে আসবা না আমি আসবো? ফাইজলামি করতেছে, ডাকতেছে, তাড়াতাড়ি আসো, ভাত খায় নাও, তোমার লগে আমার অনেক কথা আছে। আচ্ছা, আমি আইতেছি, দাঁড়াও। কাজের সময় আইসা একটা বেড়া ফেরা লাগায়া দাও তো, এক গ্লাস পানি দাও। তোমার এনে আইতে কইছে কি? হ্যাঁ, আচ্ছা, তুমি মাঠে কাজ করো কেন? তুমি বাড়িতে যাই খাইতে পারো না? আরে আমি তো বাড়িতে যাইতে চাই, আম্মাই তো কইলো যে তোর বাড়িতে যাইতে হবো না, তোর ভাবিরে দিয়ে খাবার পাঠাই দিব। এগুলো তো সব আমাকে বাড়ির জিনিসই, তুমি পাইলা কই? আমি তো ভাত নিয়ে আসতে যাই নাই, বড় ভাবে ভাত নিয়ে আসতেছিল, আসার সময় তো ভাবি পড়েও গেছে। কি বলো, ভাবি পইরা গেছে? ব্যথা পাই নাই? আয় হায়, পড়ে যাই ব্যথা পাই নাই? এই যে সারাদিন তোমার মা যে বাড়িতে অত্যাচার করে ভাবিরে, তখন এই কথা জিগাইতে পারো না ভাবির ব্যথা লাগে নাই? আরে আমি বলি তো, মা কি কারো কথা শোনে? আর আমি যদি একটু ভারী কইরা কোনো কিছু বলতে যাই, মা তো পুরা বাড়ির মধ্যে তুলকালাম লাগাই দিব। ক্ষুধা লাগছে, দাও তো খাবার খেয়ে নি।
হ্যাঁ, সেই ভয়েই বসে থাকো। ভাবির যদি একটা কিছু হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটে, তখন কি করবা? আচ্ছা আমি মায়ের বুঝাই বলবো না, দাও তো এখন ক্ষুধা এখন লাগছে। তো বুঝতেছো না ভাবি বেঁচে আছে, তো যখন মরে যাবে তখন টের পাবা হাড়ে হাড়ে। আমার জন্য খাবার নিয়ে আসছো, তুমি খাইবে না? নাও। আমি খাবো না, তুমি আরে খাও। নাও, একটু খাইলে কিছু হইব না। তোমার তো আবার অভিমান বেশি। ভাবির এই বিষয়টা নিয়ে আমি বাড়িতে গিয়ে কথা বলবো। তুমি রাগ করো না, বুঝছো? তুমি রাগ ঠিক করলে আছে। তো আবার আমার সমস্যা নেই। আমি আর খাবো, একবার তুমি খেলে খাও। সমস্যা হয় না। আরে রুমেল ভাই না? হ্যাঁ রুমেল ভাই তো। আপনার এই অবস্থা কে? আমার চিনছো? আমি রমেল। ভাই আমাদের সবাই কয় আমি না কাদের। আমি তো কাদের না, আমি রমেল। তুমি ফারুক না তুই? হ্যাঁ আমি ফারুক। ও রে ফারুক, আমার চিনছিস? আপনি রুমেল ভাই, আপনার না চেনার কি আছে? হ্যাঁ, ওরা না আমাদের একটা করে বাড়ি মারে আর কয় বল বল তোর নাম কাদের বল। আমি কতবার কইছি আমি কাদের না, আমি রমেল। ওরা বিশ্বাস করে নাই, ওরা আমারে খালি একটা করে বাড়ি দিছে। ও ভাই জানো, আমারে না কারা যেন সাদা গাড়িতে করে তুলে নিয়ে নিয়ে গেল, নিয়ে যে অন্ধকার ঘরের মধ্যে রাখছে। আমি কোনে আইছে? এটা কোন জায়গা? তো আমাদের এলাকা, আপনাদের এলাকা। আমাদের এলাকায় চলে আইছি আমি। হ্যাঁ? ভাই আপনি 9 মাস যাবত কই আছিলেন? এলাকার মানুষ আপনারে পাগল হইয়া খুঁজছে, মাইকিংও করছে। অবশেষে জানা গেল আপনি নাকি মারা গেছেন। আপনার তো 40 পড়ানো শেষ। মানুষ মরে গেলে আমার কখনো বেঁচে ফিরে আসে নাকি? আমি মরিনি, এটা মরিনি, জানতো জানতো। দেখ 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 দেখ। ভাই আপনি কি জানেন ভাবি তো গর্ভবতী? আমার বউ বাচ্চা পেটে? আল্লাহ, তাহলে তো আমি আব্বা হয়ে যাচ্ছি। আব্বা হয়ে যাচ্ছি, তাহলে আমি আব্বা হয়ে যাচ্ছি। আমি আব্বা হয়ে যাচ্ছি। হাই হাই, লোকটা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল নাকি? কি রে, সামান্য একটা কাপড় ধুইতে দিছি আর কাপড়টা পরিষ্কার করতে পারোস নাই? ওই কি পারোস? কামে কাজে কোনো দিকে তোর মনোযোগ নাই, খালি খাইতে পারোস না। করতে পারোস না, যে কামি দেই সে কামি তো সমস্যা। কোনো কামি তুই ঠিক মতো করতে পারোস না, আমি যদি হাত না দিই। সুন্দর করে ধুইছস? এই থামো থামো থামো, কিডা কিডা কলতাবি বউ আমারে উলা ওই জায়গায় ঢুচুম ঢুচুম মারতো, ওই জায়গায় আমি মার খাই আর তুমি এই বাড়িতে মার খাও। তুমিও যেমন আমিও সেমন। আচ্ছা ভালো কথা, শুনলাম আমি নাকি আব্বা হচ্ছে। আমার ছেলেরও কি মারো? ও মা মারো তুমি? ভালো ভালো, মারা খুব ভালো। রমেশ বাবা তো তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? তুমি আমার গায়ে হাত দেবে না, তোমার খুব খারাপ। ওই জায়গায় আমাদের ওরা ধরে নিয়ে গেল সাদা গাড়ির মধ্যে করে, আমাদের মারতো। আর তুমি এই জায়গায় ওদের মতো, ওদের কালো পোশাক পরা ছিল আর তোমার এই জায়গায় সাদা পোশাক পরা। তোমরা দুজনই খারাপ। ও বলে তো আমার নাম কি? তোমার নাম রোমেল। আল্লাহ, এইটাই তো আমি বলছি, আমার নাম নোবেল। কিন্তু জানো ওরা আমারে খালি মারতো আর কইতো বল কাদের। আমি কই না আমার নাম রমেল। কই না কাদের। আমি কতবার করে কইছি আমার নাম রমেল রমেল রমেল। ওরা আমার রাত্রির থেকে মারতে মারতে ঘুম পাড়ায় পেলো, আবার ঘুম ভেঙে থেকে আবার মারতেছে। কত ভালো। আর তুমি এই জায়গায় বসে বসে মার খাচ্ছ, কি মজা। ও মা তুমি বলো তো আমার আব্বা আমার নাম কি রাখিল, রমেল না কাদের? না না, তোর আব্বা তোর নাম কাদের রাখে নাই, তোর নাম রমেলে রাখছিল। তাহলে ঠিক আছে। রোমেল, হ্যাঁ তুমি তুমি এখনো বাইসা আছো? হ্যাঁ, চিমটি কাটো, দেখো দেখো আমি বেঁচে আছি। এখন চিমটি কাটো, এখন চিমটি কাটো। সবাই কইছিল তুমি নাকি মইরা গেছো।
দূর মিথ্যে কথা মরলি তোমার কাছে যে কথা বলতাম না মা। যাক ভালো হয়েছে তুমি বাড়িতে ফিরে আইছো। তোমার গায়ে তো অনেক মহিলা, চলো তোমার আমি নিজের হাতে গোসল করাই দিই। ময়লা হয়েছে না, ঠিক আছে, গোসল করা ভালো, গোসল করলা খুব ভালো। আচ্ছা শুনো, তুমি গোসল করবে আমার সাথে, সাথে সাথে আমার ছেলেটাও আমার সাথে গোসল করবে। তোমার সুন্দর জামা গায়ে দিয়ে দেবো, চলো। সুন্দর জামা পরা ভালো, সব সময় সুন্দর জামার গোসল করতে হবে, তাই না বউ? সব সময় গোসল করতে। আমি কাদের না, আমার নাম রোমেল, ঠিক আছে? তোমরা সবাই ভুল করতে, কাদের ভালো না, রোমেল গুড ভালো। ভাইজান, ভাইজান তুমি বাইচে আছো ভাইজান? আমি তোমার কত জায়গায় খুঁজছি ভাইজান, আমি ভাবছি তুমি মারা গেছো, তুমি বাইচে আছো ভাইজান। খেলো কিরা ভাইজান, আমি তোমাকে চিনলাম না। এই ছেলে তোমার বাড়ি কোনে, কিরা তুমি, নাম কি? ভাইজান আমি তোমার ছোট ভাই মাহফুজ, তুমি আমার চিনতে পারতেছো না? বউ, আমার ছোট ভাই মাহফুজ ছিল না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার ছোট ভাই মাহফুজ, বলো তো আমার নাম কি কাদের না লোমেল? ভাইজান তোমার নাম কাদের হইতে যাবো কেন, তোমার নাম হইতেছে রোমেল। এই তো হাততালি। আমি জানো ভাই, ওদের কতবার করে বুঝাইছি যে দেখো আমার নাম লোমেল, আমার নাম কাদের না। ওরা আমার কথা শোনেনি, আমার খালি একটা করে বাড়ি দেয় আর বল বল তুই কাদের। ভাই আমি তো কাদের না, আমি হচ্ছে রোমেল, তাই না বল? ভাবি ভাইজান এমন আবল তাবল করতেছে কেন, তুমি কি কিছু জানো? তোমার ভাই আসার পরে তার মুখ থেকে যতটুকু শুনলাম, ওই যখন 9 মাস আগে চাকরি খোঁজে ঢাকায় গেছিল না, তখন নাকি ওরা নাকি একদল লোক জোর করে ধইরা মাইক্রো গাড়িতে উঠাইয়া কোথায় নিয়ে বলে আটকায় রাখছিল। অনেক দিন নাকি বন্দি ছিল। সেই জায়গায় নাকি ওরা অনেক মারধর করছে, বলছে তোর নাম কাদের। ও নাকি বারবার করে বলছে রবিল, কিন্তু এরা নাকি বিশ্বাসই করে নাই। ওই যে ওর মুখ থেকে শুনলাম না, অনেক মারছে, অনেক নির্যাতন করছে। পরে হঠাৎ করে নাকি ছাইড়া দিছে। তারপর হঠাৎ করে আজকে দেখি যে আমাকে বাড়িতে, আমি আর মা দেখে তো রীতিমতো অবাক। এখন তোমার ভাইয়ের মাথা বুঝছো, ওই যে মায়ের খাইতে খাইতে শর্ট হয়ে গেছে, মাথায় কোনো কিছু কাজ করতেছে না, সব উল্টাপাল্টা বলতেছে। ভাবি ভাইজান যেহেতু একবার আমাদের কাছে ফিরে আসছে, আমরা আর ভাইজানরে হারাইতে চাই না, যেইভাবে হোক ভাইজানের চিকিৎসা করাইতে হইব। আর তোমারও তো শরীরের পরিস্থিতি বেশি ভালো না। শোনো ভাবি, অনেক দিন ধরে আমি একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হইতেছে না। আমি কিন্তু বন্যারে খুব পছন্দ করি। তুমি যদি চাও তাইলে আমি বন্যারে বিয়ে করতে রাজি আছি, কিন্তু শোনো, আম্মারে আমি এত কথা খুইলা কইতে পারবো না, যা বলার আম্মারে তোমারই বলতে হইব। আমি কই কি, আমি যদি মার কাছে গিয়ে বলি, মাকে আমার কথা কখনো মানবো? মা তো চাই না যে তোমার বিয়েটা এখন করাইতে। আমি কইলে পর উল্টে আমার বকাঝকা করবে, এমনকি মারধর করতে পারে। আমি এর মধ্যে নাই, তুমি আমার অনুরোধ করো না। তোমার ভালো কথা কয়েছে তো, ওরও মেরেছে আমারও মেরেছে, আর আমার মা খুব মারে, আমার ওখানে যারা মেরেছে এখানে আমার বৌমা তোমার ভাবিরও মেরেছে। চুপ করো। ঠিক আছে ভাবি, তাহলে আমি কালকেই বন্যার এই বাড়িতে আনার ব্যবস্থা করতেছি। বাবা, তাহলে এই বাড়িতে বিয়ে হবে। আমি কতদিন গোস্ত দিয়ে বিয়ে খাইনি, বিয়ে খাওয়া মজা না বউ? ঠিক আছে, বিয়ে তুমিও খাবো আমিও খাবো, আমরা যেমন মাল খাইছি বিয়েও খাবো। হ্যাঁ চুপ করো, এখন একটু চুপ করো, চলো কিছু খাবা। আচ্ছা ঠিক আছে, চুপ করে খাবো। হ্যাঁ ঠিক আছে খাবো, তাহলে চুপ করে খাবা, কিন্তু চুপ করে খাবা, চুপ, একদম চুপ, একদম চুপ। তুমি কতক্ষণ ধরে কইতেছি তুমি খাও, খালি বলতেছো খাবা না। না ভাল লাগে না আমার, এই ভাত খাইনি তো অনেকদিন, মজা পাবো। হ্যাঁ খাই, তুই খাও।
ভাত না খেলে তো সুস্থ হবে না, খাও অল্প করে খাও। বুঝতে হবে না, না। তাহলে ভাত খাই। হ্যাঁ, হাত করি। হ্যাঁ, হুম। হা রাখ, সারাক্ষণ তো গিলার তালেই থাকো। সেই সারাক্ষণ যদি গিলতে থাকো, সংসারের কাজকর্মগুলো কখন করবি শুনি? হ্যাঁ, খালি গিলাই পাইছোস। আম্মা, আমি কিন্তু এই খাবারটা নিজে খাইতেছি না, আমি আপনার ছেলেরে খাওয়ানোর জন্য আনছি। সে তো আপনার জন্ম দেওয়া সন্তান, তার প্রতিও কি আপনার সামান্য মায়া দয়া নাই? ঠিক কথা কয়েছো, আমার ছেলেও খাবে, পেটের মধ্যে আছে। ও মা, তুমি না দিন দিন শয়তান হয়ে যাচ্ছ। ওই শয়তানগুলো যেরকম ছিল, তুমি তাদের চেয়ে বেশি শয়তান। ভাত কোনোদিন কেউ মুখের সামনে কেয়ে নাই, আল্লাহ গুনাহ দেবে না? সব শয়তানের বাচ্চা শয়তান, যাতে মাতাল তালে ঠিক। চুপ, একদম কথা কবি না, সবসময় বোর পক্ষ টানো। হ্যাঁ, বউরে কিছু কয় জানে লাইগে যায়, হরমজাদা কোথাকার। আর তুই শোন, আমার পোলার কোন সময় কি লাগবো সেটা আমি দেখুন, তোর দেখার দরকার নাই। তুই সংসারের কাজকর্ম করবি, আমার কথা শুনবি, এইটাই হলো কথা। হারামজাদি, আমি বলছিলাম আমার মুখে মুখে কোনো তর্ক করবি না। আবার যদি আমার মুখে মুখে তর্ক করস না, একটা তো পাগল হয়েছে, ওইটারে তো মারো মারো, সাথে তোরও মারো। মা, আবার ওইটা ডাকে কেন? তোকে ব্যবস্থা আমি পরে করতেছি, আগে দেখি ওইটা ডাকে কেন। দেখেছো, আমার ওরা ওই জায়গায় খাতে দিত না, বুঝতে পেরেছো? অন্ধকারের মধ্যে ঠেলে দিত, আবার ঠেলে নিয়ে দিত। এই যে শয়তান, ওইগুলো শয়তান। আমি ওর নাম রমেল। আচ্ছা, ভাত তুমি ধরো, ধরো ভাত ধরো। মা একটু বাইরে আসো তো। মারে সালাম করো। দেখো, কিসের সালাম? বসিরের মাইয়া এই বাড়িতে কেন, আর এই সাজে কেন? আম্মা, ওর পরিচয় শুধু বশিরের মেয়ে তা না, ওর পরিচয় হইতেছে আজকে থেকে ও এই বাড়ির বউ আর তোমার ছোট বৌমা। তুই ভাবলি কি করে যে বসিরের মাইয়ারে আমি আমার ছেলের বউ হিসেবে মাইনে নিব? বসিরের মাইয়ার কোনো যোগ্যতা নাই আমার বাড়ির বউ হওয়ার। আম্মা, আপনার কি যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? তবু তো আমার শ্বশুর মশাই আপনাকে বিয়ে করে এই বাড়ির রাজত্ব আপনার হাতে সঁপে দিয়ে গেছে। চুপ! ছোট মুখে বড় কথা মানায় না। মাহফুজ, দেখছস, আজকেই ও আমার মুখে মুখে তর্ক করে। ওকে যেইখান থেকে নিয়ে আসছিস ঠিক সেইখানে ফেলে দিয়ে আয়। আম্মা, এই বাড়ি থেকে যদি আমারও বের হয়ে যেতে হয় তাহলে তো বলবো আপনার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। এই, কেন আমি এই বাড়ি থেকে চলে যাব? এইটা আমার বাড়ি, তুমি কে? আমি কে? আমিও এই বাড়ির বউ, আপনি যেমন বউ আমিও তেমন বউ। তোমাকে আমি বউ বলে মানি না, স্বীকার করি না। আপনার ঘরেতে কোনো কিছু এসে যায় না মা, আমার বিয়ে অলরেডি হয়ে গেছে, এখন থেকে আমি এই বাড়ির বউ। কি? যত বড় মুখ না তত বড় কথা। আপনি ভাবছেন এই বাড়ির বড় বউরে অনেক নির্যাতন করছেন, মারার পরে ভাবছেন আপনার হাত অনেক বেশি চলবে, আমার উপরও আপনি মারতে পারবেন, তাই না? ছাড়ো বাবা। আম্মা, আম্মা ঝামেলা করো না। ও বল না, ছাড়ো ছাড়ো। ছাড়তে বল। ঘরে চলো, ঘরে আজকের চলো। মতো ছেড়ে দিলাম, আমি কিছুক্ষণ পর আমার বাসর হবে এই জন্য, তাহলে আপনাকে দেখে নিতাম আমি। সব বুঝতে পারছি, এইগুলো হচ্ছে ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার বড় বৌমা। আমার ছোট ছেলেকে ফুসলাইয়া ফাসলাইয়া এই বন্যাকে বউ করে আনাইছে ও, যাতে দুইজন মিলে আমাকে অপদস্থ অপমান আর শায়েস্তা করতে পারে। আমিও কম যাই না। ছোট বৌমা, তুমি বাসর কিভাবে করো সেটাও আমি দেখে নেব, কিন্তু তার আগে দেখে নেব বসির তোকে। তোর হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করা না পর্যন্ত আমার শান্তি নাই। আমি আসতেছি। হারামজাদা বসিরের কিছু কইছি? হ্যাঁ বসির, বসির ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন থাকবো, কেমন রাখছেন? হ্যাঁ, আরে মেয়েটারে তো ফুসলায় ফাসলায় সুন্দর আমার পোলার ঘাড়ে ঝুলাই দিছেন, আবার বলতেছেন কেমন থাকবো? লজ্জা করে না? আপনি কি আর আমি কি একবার চিন্তা করে দেখছেন? ভাবি, আপনি এসব কি কইতাছেন? আমি আমার মেয়েরে আপনার ছেলের গলায় ঝুলাই দিব কেন? আপনার ছেলেই তো এসে বিয়ে করছে। এই যে বশির সাহেব, এক হাতে কি তালি বাজে? এক হাতে তো তালি বাজে না। তালি বাজাইতে গেলে দুই হাতের প্রয়োজন হয়, সেটা আমি ভালো করেই বুঝি। আসলে কি ছোট লোক তো, বড় লোকের ঘরে যদি মেয়ে পাঠানো যায় তাহলে মেয়েটা ভালো থাকবো, এই চিন্তা ভাবনা করে যে আপনি এই কাজটা করছেন সেই রেখে আমি বুঝি না। আমি কি একবারও আপনাদের বাড়িতে গিয়া কইছি যে আমার মেয়েটারে নেন আপনার ছেলের সাথে বিয়ে দিতে? আপনার ছেলেই তো আমার মেয়েটারে ভাগায় নিয়ে গেছে। আমি ইচ্ছা করলে আপনার নামে মানহানি মামলা দিতে পারি।
ছোট লোকের বাচ্চা আবার বড় বড় কইরে কথা কয়। এই তো 14 পুষ্যের ভাগ্য যে তোর মেয়ে আমার বাড়ির বউ হয়ে গেছে, আবার আমার ধমক দেয় কথা কস। সাহস কোথায় পাইলি এত? দেখেন, আপনি একজন মেয়ে মানুষ, তাই এতক্ষণ আপনার সম্মান করছি। আর একটা কথা যদি বলেন তাহলে কিন্তু আপনার সম্মান করবো না। ভালোই ভালোই এখন আমার বাড়ি থেকে চলে যান। কি? আমি বাইরে হয়ে যাবো? তুই আমার সম্মান করছস? এই সম্মান করলে তো চিন্তা ভাবনা করে এই কাজটা করতি। কিসের সম্মান? তুই আমার অপমান করবি কি আমি তোর অপমান করুম? ভালোই ভালোই কইতেছি, তুই যদি এখন যাইয়া আমার বাড়ির থেকে তোর মাইয়া নিয়ে না আসস না, তোর এই যে 2 ঠ্যাং আছে না, হাড্ডি গুড্ডি ভাঙ্গে আমি গুড়া গুড়া করে নুলা করে বসাই থুম। কি এত বড় সাহস? মেয়ে মানুষ হইয়া মাতাব্বরি দেখাইতেছ? জারুরা করে দাঁড়াও। ওরে আল্লাহ রে! কত বড় মাতবর হয়ে গেছে। চুপ, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। না, এত নরম বিছানায় ঘুমায় মজা নেই। আমি তো শক্ত বিছানায় মাটিতে ঘুমাতাম ওই অন্ধকারের মধ্যে। এত আলো, এত সুন্দর বিছানা। ঘুমাই গিয়েতে আমি চুরি করে চলে যাবো, তুমি আমার খুঁজেই পাবা না। উনি বাবা, এত বড় সাহস! ওই বুইড়ার বাচ্চা বুইড়া কিনা আমার অপমান করে? ষড়যন্ত্র! আরে আমার এনে বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সব কিছু করাইতেছে আমার এই বৌমা। বসি, তুই কি ভাবছস? তুই আজকে আমারে ঝাঁটাতে দাবার দিছস? ঝাঁটার থেকে যদি খারাপ কিছু থাকে আমি সেইটা দিয়া তোরে পিটামো। ষড়যন্ত্র! বাড়ির সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি এখন কি করি? না পারতেছি কইতে, না পারতেছি সহ্য করতে, উগ্রায়ও ফেলাইতে পারতেছি না, গিলতেও পারতেছি না। কি যে করি? ঘরে যাই। না, ঘরে যাব না, এইখানেই বসে থাকুম। ভূত! ভূত! ভূত না, আমি বাবা। তাহলে কিরা কথা বললো? আমি তুমি কথা বললে? বাজা, হুম আমার মনে সেই কষ্ট, হুম। আমি কাউরে কষ্টের কথা কইতে পারতেছি না। তুই আমার পাগল পোলা হইলেও আমার কাছে অনেক ভালো। বাজান রে, আমার মনের কষ্টগুলো কেউ বুঝে না। যার এই কই সেই অবহেলা করে, হাসে, টিটকারি মারে। বাজান, তুই আমার পাগল পোলা হইলেও আমি জানি তুই আমার বড় পোলা, তুই আমার কথাগুলো বুঝবি। তাই তো তোর কাছে কথাগুলো কইতেছি। বাজান, বলো। জানোস মাহফুজ আমার ছোট পোলা, যারে আমি এত ভালোবাসি, সেই পোলা ওই আরামজাদা বশির, বশিরের মাইয়ারে বিয়ে করে নিয়ে আইছে। আইরে দরজালের দরজাল! তারপর কিছু কর আগে আমার হাত মোছাটা ভাঙ্গে দিছিল। ইস, একটুর জন্য বাঁচছি। আবার গেছি বসিরের কাছে কর জন্যে, যে কিসের জন্যে এই দরজাল মাইয়া আমার বাড়িতে পাঠাইলো আমার পোলার সঙ্গে বিয়ে দিয়া। তারপর ওমা, যাইয়া দেখি যে বসির উঠতে বসতে আমার সালাম দিত, সেই বসির আমার ঝাড়ু দিয়া দাবড় দিছে। তারপর আমার কষ্ট আমি কই রাখো, তাই তো এনে বসে রইছি। ঠিক হয়েছে। শোনো, তোমার একখান কথা সুন্দর করে বুঝায় বলে দি। কথা আছে না, যেরাম কুকুর তার ছেড়াম মুগুর। ওই যে আমাকে ওরা সাদা গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে পিঠমোড়া দিয়ে মেরেছে আর বলেছে, বল তোর নাম কাদের? আমি বলেছি না, আমার নাম কাদের না, আমার নাম লোমেল। তাহলে আমার তারপরেও মেরেছে। আমি ওদেরকে মারার জন্য লোক খুঁজছি, এখন আমি লোক পেয়েছি। যে তোমাকে শান্তিং দিয়ে বাড়িতে পাঠিয়েছে, তুমি যার জন্য বাইরে বসে আছো সেই বশির। আমারও যারা মেরেছে আমি তাদেরকে মারবো, আর তুমি কি করলে বাইরে বসে আছো। ঠিক হয়েছে, তুমি যারা মানুষকে কামড়াও, মশাই তোমার সারা রাত কামড়াবে। এই হ্যাঁ,
তুমি এইখানে বসে আছো? হ্যাঁ বউ। তো অনেক রাইতেছো, চলো ভিতরে চলো। আচ্ছা শোনো, আমি কিন্তু ভূতের ভয় পাইছি, পরে দেখে যে ভূত না, এই জায়গায় এক শয়তান বসে রয়েছে। সেই শয়তানের ভয়ে আমার ঘুম ভেঙে গিয়েছে। আসলে আমি তো কবির, আমি হচ্ছে রোমেল। শয়তান ভূতের মতোই হয়, তাই না বলো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পাগল না অন্য কিছু? আমার তো মনে হয় পাগল না। ভাবি, মন খারাপ করে বসে আছেন কেন? এখন তো সুখের সময়। আপনার ওই নিষ্ঠুর শাশুড়ি আর আপনার টর্চার করতে পারবে না। ছোট বউ, তুমি এই বাড়িতে আইসো অল্প কিছুদিন হয়েছে। আসার সাথে সাথেই মার সাথে যে ব্যবহারগুলো করতেছো, এতে কিন্তু মানুষ খারাপ কইব। উনি আমাগো শাশুড়ি, শাশুড়িরা সবসময় পরের মেয়েকে দুই কথা শুনাইবই, কাজে ভুল হলে শুনাইবো না? আমরা তো পরের মেয়ে, শাশুড়িরা তো দুই কথা শুনাইবই। এগুলো যদি আমরা ধৈর্য ধরে না শুনতে পারি, তাহলে কেমন মাইয়া হইলাম কও? আজকে যদি মা আমাকে বকাচকা করতো, শাসন করতো, আমরা কি মার মুখের উপর কোনো কথা কইতে পারতাম? তাই কই কি, আমার সাথে এরকম ব্যবহার কইরো না। বাহ, সেই শাশুড়ি হয়ে তার ছেলের বউরে ইচ্ছা মতন নির্যাতন করবে, আর আমি পোলার বউ হয়ে কিছুই করতে পারবো না? আমি এগুলো সহ্য করব? দেখেন ভাবি, আপনি সহ্য করতে পারেন, আপনার সে ধৈর্য আছে, আমি পারবো না। আমি ওই রকম ধরনের মেয়ে না যে চুপচাপ মায়ের বুতা খাইয়ে সংসারে পড়ে থাকবো। আমার কেউ মারতে আসলে আমিও ঠিক তারে দিয়ে দিব 2-3টা। দেখো ছোট, আমি যবে থেকে এই বাড়িতে আইছি অনেক দিন কি দিন না খেয়ে রয়েছি, ঠিকঠাক মতো খাওয়ান পাইনি। রাঁধছি ঠিকই পাতিল ভইরা ভইরা, খালি দেই খেয়ে গেছি, ভালো খাবার মুখে তুলতে পারিনি। আমার শাশুড়ির সাথে যতই ভালো ব্যবহার করছি, সে সবসময় আমার গায়ে হাত তুলেই কথা কইছে। আমি ধৈর্য ধরছি, কারণ প্রত্যেকটা মেয়েরই স্বামীর বাড়িতে যাইয়া সবার কথা শুনতে হয়, ধৈর্য ধরে শুনতে হয়, নাইলে পরে তো সংসার করতে পারবো না। তুমিও একটু ধৈর্য ধরো, মার মুখে মুখে তর্ক করো না। ভাবি, যে যেমন এখনকার সময় তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হয়, না হলে এই সংসারে টিকা যায় না। ভালো মানুষের ভাত নেই ভাবি। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে যান, ভাইজানরে কিছু খাওয়ান, আপনি নিজেও খান। মুখটা একবারে আলুর মতো পেঁচা করে রাখছেন। আমি গেলাম ভাবি, আর আসবো না কিন্তু, এই শেষ কথা। কি গো, তোমার কি মোবাইল চাপা হইছে? আরে মোবাইল চাপবো না কি করবো, মাথাটা শরীরটা প্রচন্ড ব্যথা। নিজের কাজ নিজে না করলে কি হয়? 3 জন কামলা নিছি, 2 দিন আসে 3 দিন আসে না। এইভাবে করলে কি কাজ হয়? এজন্য নিজের কাজ নিজেই করা ভালো। এই শোনো, ওই বাথরুমের মধ্যে 2টা শার্ট, 2টা লুঙ্গি আর একটা সেন্টু গেঞ্জি দিয়ে আসছি, এগুলো একটু তাড়াতাড়ি ধুয়ে দেবো, যাও। আম্মা, আম্মা এদিকে আসেন। কি হয়েছে বৌমা? আম্মা, ওয়াশরুমে কাপড় ভিজাই রেখে আসছি, যান ওগুলা ধুয়ে দিয়ে আসেন। ওয়াশরুমে কাপড় ভিজিয়ে রাখছো, সেটা আমি ধুইতে যাবো কেন? সকাল থেকে যা যা বলছো সব কাজ করছি, আর ধুইতে টিতে পারো না, তুমি ধুয়ে দাও। আম্মা, আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন, আপনার সাহসটা কম না? শোনেন আম্মা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তাছাড়া এখন 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দিচ্ছি, সেটাও কিন্তু পাবেন না। তার থেকে ভালো যান কাপড় ধুয়ে আসেন। কিরে মাহফুজ, তোর বউ কি বলে শুনোস না? আরে বউরা তো কিছু বলতে পারোস নাকি, সেইটাও মুখে আটকায় যায়? দেখো মা, আমি এত কিছু বুঝি না। আমার কাপড় ধোয়া প্রয়োজন, আমার কাপড় ধুয়ে দিলেই হয়েছে। এখন তোমরা ছেলের বউ দুইবা না শাশুড়ি দুইবা, ওইটা তোমাদের ব্যাপার, এটার মধ্যে আমারে জড়ায়ও না। বুঝতে পারছি, ছেলের বইলে কোনো লাভ নাই, চোরের সাক্ষী গাইড কাটা। ঠিক আছে, চলে আস, দাও আমার আঙ্গুলগুলো ফুটাই দাও, আঙ্গুলগুলো প্রচন্ড ব্যথা করতেছে। নিজেরটা নিজেই ফুটাও। আর আমি কি মায় নাকি, আমার সাথে এরকম ব্যবহার করো কেন? এত কিছু রান্না করলাম, খালি রয়েছে ডাল। কি আর কর, কপালে যা আছে তাই। কপালে যদি ধান দুব্বা থাকে কিছু করার নাই। কি ব্যাপার আম্মা, আপনি ভাত নিয়ে বসছেন? একবারও জিজ্ঞাসা করছেন আমার কাছে আপনি ভাত খাবেন কিনা?
আপনার কত খাওয়া লাগে আম্মা? আপনার কি লজ্জা শরম নাই? আপনার না বলছি আপনি সারাদিনে একবেলা খাবেন, আপনাকে তো একবেলার খাবার দেওয়া হয়েছে, তাহলে আপনি আবার ভাত ধরছেন কেন? বৌমা, সকাল থেকে সংসারে যাবতীয় কাজ আমি করছি। বড় বউটা গর্ভবতী দেখে তারে দিয়েও কোনো কাজ করাইতে দেও না। একবার খাইছি ঠিক আছে, তাহলে এত কাজ কাম করি আমার খিদা লাগে না? আর খাইতে গেলে কেন তোমার অনুমতি নিয়ে আমার খাইতে হইব? এটা আমার বাড়ি, আমার সংসার, আমি একবার সাড়ে দুইবার খাইতেই পারি, কেন আমি তোমার কাছে কয়ে খামো? ও আচ্ছা আম্মা, এখন আপনার বড় বৌমার কথা মনে পড়ছে। গর্ভবতী বৌমা, সে তো কাজ করতে পারে না। আচ্ছা আম্মা, এই কথা আপনার আগে মনে ছিল না যে আপনার বড় বৌমা প্রেগনেন্ট? এখন নিজে কাজ করতেছেন দেখে কষ্ট লাগতেছে না? আহারে, কত কষ্টই আপনি করছেন। শোনেন আম্মা, আমার অনুমতি না নিয়ে ঘরের কোনো কিছুতে হাত দিবেন না। যেটা বলা হবে শুধু আপনি সেটাই করবেন, আর কিছু না, বলে দিলাম। যে বাড়িতে আমার কোনো মর্যাদা নাই সে বাড়িতে আমি থাকুম না। যেই দিক দুই চোখ যায় সেই দিক চলে যাবো। দেখি কি রাখা। শয়তান মানুষ এত রাত্রি হনহন করে করে চলে যাচ্ছে, হ্যাঁ? কি বললি? আমি শয়তান? আমি যদি শয়তান হই তাহলে শয়তানের পেটের থেকে শয়তানের বাচ্চা তুই হইছস। না তা ঠিক আছে, তুমি যদি শয়তান হও তাহলে তোমার পেটে আমি হইছি, আমি তো শয়তানের বাচ্চা হবই, তাতে কোনো সমস্যা নেই। তুমি কোনে যাচ্ছ সেইটা কও। আমার দুই চোখ যেদিকে যাইতেছে আমি সেই দিকে যাইতেছি। শয়তানের আখড়ায় আমি থাকবো না। তাই ঠিক করেছো, যেখানে শয়তান থাকে সেখানে শয়তান থাকতে পারে না, সেখানে ভালো মানুষ থাকতে পারে। শয়তানে শয়তানে থাকলে সংঘর্ষ লাগবে। যাও, দূর হয়ে যাও, তোমার কালে বাসাতে থাকতে হবে না। মনে হচ্ছে কি পায়ের জুতা চূড়া খুইলা তোর গালে মুখে চাটাং চাটাং করে দেবে। পিটি মারো, তোর পিটি মারো। পাগলামে আমি শিক্ষা দিয়ে দেবো। আরে পাগল পিটি তোরা ভাবে মারো, থাকবি। পিটি মারো। মা কি হইছে? কি হয়েছে? এই যে শয়তান মানুষটা না, কারো কিছু না বলে হনহন করে বাড়িতে জমিদারের মতো চলে যাচ্ছে। হ্যাঁ, কত বড় সাহস! আম্মা বাড়ি ছেড়ে চলে যাইতেছে? আম্মা আপনি বাড়ি ছেড়ে চলে যেতেছেন কেন? আমরা কি কোনো ভুল করছি আপনার সাথে? মা বলো তো হাসিটা কেন দিলাম? তার কারণ আমি তোমার সন্তান, তুমি আমার মা। মাকে কখনো খারাপ মানুষ বলতে নেই, আল্লাহ পাপ দেবে। তারপরেও কিন্তু আমি মাকে বলেছি তুমি খারাপ মানুষ, আমি পাপ করেছি। মা, আমি যদি পাপ করে থাকি তাহলে তুমিও কিন্তু পাপ করো। আর কিরাম করে পাপ করো তুমি নিজেই জানো না। ও মা, তুমি না আমাদের জন্ম দিয়েছো, তুমি তোমার ওই ছোট পুলা আর আমারে কলিজা দিয়ে ভালোবাসো, তাই না মা? আর কি করো, আমাদের বাড়ির উঠোনে যদি কোনো অন্য বাড়ির পিস্তি পোলাপান আসে, তুমি কান্ডা ধরে লাত্তি দিয়ে বার করে দাও। তুমি কি করো, এ পাড়ায় যাও, ও পাড়ায় যাও, এর ঘরে যাও, ওর ঘরে যাও, কার বউ কার লগে ভেগে গেল, কার ঘরে কোন পরপুরুষ ঢুকলো, এই সব তদারকি নিয়ে থাকো। ও মা, তোমার পাপ হয় না বুঝি? শোনো, তোমরা সবাই মনে করছো আমি পাগল। হা, আমি তো পাগল। আজকে আমি পাগল হয়েছি বলে এত কিছু বুঝতে পারছি। ও মা, ওইটা না তোমার ছোট বৌমা? হ্যাঁ, তোমার ছোট বৌমা তোমার ছোট ছেলের সাথে সংসার করতেছে, তাই না? এখন তুমি যদি সেই সুখের সংসারে দুঃখ লাগায় দাও, তাহলে কি কেউ সুখী হইতে পারবে? ও মা, আমার কেন জানি মনে হয় আমার আব্বার সাথেও তুমি অত্যাচার করেছো, আর এই অত্যাচারের জন্য আমার আব্বাটা অকালে মরে গেছে। আমার বউ গরিবের মেয়ে, বাড়িতে আমার বউ হয়ে এসেছে। গব্বে আমার বংশের প্রদীপ, তোমারই তো রক্ত, তাই না? আমারে যতটা ভালোবাসো আমার বউটারে তুমি ততটা ভালোবাসো না। একটা বেলা তুমি তারে খাইতে দাও নাই, অত্যাচার করছো। কথায় আছে না, দুনিয়ার বার আল্লাহর মার। আল্লাহ যদি মারে দুনিয়ায় ক্ষমতা দিয়ে কিছু করতে পারবা না। তুমি মনে করতে আজকে তোমার শরীরে জোর আছে, তুমি পিটাইতেছো। মাগো, অভিশাপ বলে একখান কথা আছে। অভিশাপ কেমনে হয় জানো? জাহান্নাম জান্নাত এই দুনিয়াতে আল্লাহ দেখাই দিয়েছে। আমি 9 মাস কোনে ছিলাম তুমি জানো না। বুক ফেটে গেছে, কারো বলতে পারো নাই। কুলখানি করে দিছো আমার নামে, গ্রামে সবাই দাঁত করে খাওয়াইছো। আমি পাগল না? ওরা আমারে পিটাইছে। কেন পিটাইছে জানো? তুমি তোমার কর্মের ফলে আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে আইছে আল্লাহ। মা, এখনো সময় আছে, নামাজ কালাম পড়ো, আল্লাহরে ভয় করো। এই দুটা মাসুম মায়ের দিকে তাকাও, এরা তোমার সতীন না, তোমার বৌমা, বুঝেছো? এদের ভালোবাসো।
অন্যেরে ভালোবাসলে আল্লাহ রাজি খুশি হয়, তারে ভালোবাসে। এই জীবন জীবন না, আরো একখান জীবন আছে, সেই জীবনের জন্য তো কাজ করতে হবে, তাই না? মাগো মাফ করে দাও, তোমার আমি শয়তান বলেছি, আল্লাহ মাফ করে দাও। ও মা, তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুমি এখন তো এই বাড়িতে থাকবা, আর আমি এই বাড়ির বড় ছেলে। হ্যাঁ, আমি যা বলবো এখন তো এই বাড়িতে তাই হবে, আর আমার মা যা বলবে তোমরা তাই শুনবা, ঠিক আছে না মা? ওর মা কোথাও যাবে না। আম্মা, আমাদের দুই বউকে যদি আপনি পোলার বউ মনে না করে যদি নিজের মেয়ে মনে করতেন, তাহলে আমাদের সংসারটা অনেক সুন্দর হতো, এত কিছু হতো না, পাড়াপড়শি মানুষ এত বাজে কথা বলতো না, আজকে আপনারও এই বাড়ি থেকে চলে যেতে হতো না, আমাদের সুখের সুন্দর একটা সংসার হতো। মা, তোমার ছোট বৌমারে তোমরা যতটা খারাপ ভাবো, ও কিন্তু ততটা খারাপ না। তোমার মনে আছে তুমি যে ওই দিন ভাবিরে দিয়া মাঠে আমার জন্য খাবার পাঠাইছিলা? ওই দিন ওর চোখের সামনে ভাবি পইরা গেছিল, আর ও এই জন্যই প্রতিজ্ঞা নিছে ও এই বাড়ির বউ হয়ে এটার প্রতিশোধ নিব। ও আমারও ভালোবাসতো। মা, চলো না আমরা সবাই মিলামিশা সুখের একটা সংসার করি, এগুলো সব বাদ দিয়ে দিই। বাজান রে, তুই পাগল হইলেও এতক্ষণ যা কইছস একদম সত্যি কথা কইছস। সত্যি আমি অনেক খারাপ, আমি শুধু তোকে দুইজনটাই ভালোবাসছি, আর কাউরে কখনো ভালোবাসি নাই, ভালোভাবে দেখিও নাই। এই যে দুইটা মাইয়া আমার বাড়ির বউ হয়ে আইছে, আমি কোনো দিনও তাগো মেয়ের চোখে দেখি নাই। সব সময় ভাবছি ওরা আমার শত্রু, ওরা আমার পোলা দুটারে কাইডা নিছে, ওদের কথা শুনে তোরা আমার অপমান অপদস্থ করস, কিন্তু বুঝতে পারি নাই ওরা যে কথাগুলো আমার বলছে, আমার সাথে যা করছে একদম ঠিক কাজ করছে, ওগুলোই তো আমার প্রাপ্য ছিল। আজকে আজকে আমার পাগল পোলা আমার দুই চোখ খুলে দিছে, আজকে আমি সব বুঝতে পারছি। এতদিন যা করছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি তোকে সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আসলে আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। ছোট বৌমা, সত্যি তুমি যদি আমার এমন না করতা, আমি তোমাদের সাথে যে খারাপ ব্যবহার করছি, যে কষ্টটা তোমরা পাইছো, আমি বুঝতামই না। তুমি ভালোই করছো, আমারে বোঝাই দিছো যে সবার সাথে এরকম ব্যবহার করা উচিত না, শাশুড়ি বৌমাগোর সাথে ভালো ব্যবহার করা উচিত, মা মেয়ের মতো থাকা উচিত। বড় বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি যা করছি অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমারে ক্ষমা করে দিবা না? আজকে যদি আমি তোমার মা হতাম, তুমি ক্ষমা করতে না? মা মাপ চাইতেছে, মাফ করে দাও। আম্মা, আপনি আমার কাছে মাপ চাই আমার অসম্মান করতেছেন কেন? আপনি তো আমার মা, আপনার তো আমার শাসন করার অধিকার আছে, আমি কিছু মনে করি নেই। আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আসলে তুমি যে এত ভালো আমি বুঝতে পারি নাই বৌমা। আসো দূরে কেন, আমার কাছে আসো। কি হইলো, তুমিও দূরে থাকবা? আজকে থেকে আমার দুইটা বৌমা না, আমার দুইটা মাইয়া। হাততালি হাততালি, দর্শক তোমরা হাততালি দাও।